ইরান কি সত্যি ভেঙে পড়ছে? ট্রাম্প যে দাবি করেছে আসলে এই দাবির পেছনে সত্যতা কতটুকু? আর অপেক থেকে আমিরাতের সরে দাঁড়ানোয় ইরান ও রাশিয়ার উপরে কি নতুন চাপের কোনো কৌশল? বন্ধুরা, মিডল ইস্ট এখন কিন্তু শুধু একটা যুদ্ধের মাঠ না, এটি গ্লোবাল পাওয়ার গেমের একটা কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান ইজ অন দ্য ভার্স অফ কলাপস, অর্থাৎ ইরান এখন ভেঙে পড়ার দ্বার প্রান্তে। অন্যদিকে ইউএই বা সংযুক্ত আরব আমিরাত ঠিক এই মুহূর্তেই অপেক ও অপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা প্রদান করলো। এখন তার এই ঘোষণা পুরো অয়েল পলিটিক্সে একটা নতুন ঝড় তুলেছে। এই দুটি ঘটনা আলাদা মনে হলেও আসলে এগুলো ডিপলি কানেক্টেড। কারণ ইরান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, রাশিয়া, আমেরিকা, ইসরায়েল সবাই এখন একই চেস বোর্ডে খেলছে। প্রশ্ন হচ্ছে, ইরান কি সত্যিই কোলাপসের দিকে যাচ্ছে? ট্রাম্প কেন এখন এই দাবি করলেন? আর ইউএই যদি অপেক ছাড়ে তাহলে ইরান ও রাশিয়ার উপরে কী ধরনের প্রেশার তৈরি হবে? চলুন পুরো বিষয়টি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করি। প্রথমে আসি ট্রাম্পের বক্তব্যে। মঙ্গলবার নিজের সোশ্যাল প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, ইরান দ্রুত হরমুজ স্ট্রেট খুলে দেওয়ার জন্য তারা আমেরিকার কাছে একের পর এক আকুতি মিনতি জানাচ্ছে। তিনি আরও দাবি করেন ইরানের নেতারাই নাকি আমেরিকার কাছে, ডোনাল্ড ট্রাম্পের কাছে এই বার্তা দিচ্ছেন। যদিও তিনি বলেননি যে এই মেসেজ কিভাবে এসেছে, কার মাধ্যমে এসেছে, অথবা এর অফিসিয়াল কনফার্মেশন কোথায়। তবুও এই স্টেটমেন্ট আন্তর্জাতিক মহলে একটা বড় আলোড়ন তুলেছে। ইতোমধ্যে হরমুজ প্রণালীর একদিকে আমরা দেখেছি ইরান ব্লকেট দিয়েছে, আর অন্যদিকে ওমান সাগর এবং আরব সাগরে নেভাল ব্লকেট দেওয়ার মাধ্যমে ইরানের উপরে অবরোধ শক্তিশালী করছে আমেরিকা। দিনের পর দিন তারা নতুন জাহাজ, রণতরী, সামুদ্রিক দানবগুলোকে নিয়ে আসার মাধ্যমে ইরানে প্রবেশরত প্রত্যেকটা জাহাজকে যেমন আটকে দিয়েছে, ঠিক তেমনইভাবে ইরানের বন্দর থেকে তেল নিয়ে বাইরে যাওয়ার চেষ্টা করলে সেই জাহাজগুলোকেও আটক করা হচ্ছে। এইভাবে ইরানের উপরে অব্যাহতভাবে একটা প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করছে এই নরপিশাচ, রক্তপিপাসু দানব ডোনাল্ড ট্রাম্প। এখন এইভাবে মূলত ডোনাল্ড ট্রাম্প খুব সহজেই মনে করছিল যে হয়তো ইরানের উপরে একটা চাপ তৈরি করা সম্ভব হবে এবং তারা ইরানের কাছে যে জিনিসটা চায়, সমৃদ্ধ ইউরেনিয়াম, এই সমৃদ্ধ ইউরেনিয়ামে ইরান তুলে দিতে রাজি হবে। কিন্তু আমরা বাস্তবে দেখতে পাচ্ছি ইরান এই মুহূর্তে এই রুটও তারা কোনো ধরনের খুলে দিতে যেমন রাজি নয়, ঠিক তেমনইভাবে একের পর এক প্রেশার ক্রিয়েট করার চেষ্টা করলেও ইরান উল্টো তাদের পাশে যে বন্ধু রাষ্ট্রগুলো রয়েছে তাদের কাছে ছুটে যাচ্ছে এবং ইরান এই মুহূর্তে দেখিয়ে দিয়েছে যে আমরা এখনও বিচ্ছিন্ন নয়, আমাদের বন্ধুরা এখনও আমাদেরকে সাপোর্ট করে যাচ্ছে। তাহলে এই যে ডোনাল্ড ট্রাম্পের এই মিথ্যাচার, এই ডোনাল্ড ট্রাম্প এই যে কৌশলটা খেলছে, আসলে এটার উদ্দেশ্য কী? ডোনাল্ড ট্রাম্প সবসময় গেম খেলতে ভালোবাসে। আমরা দেখেছি তার নিজের জনপ্রিয়তা যখন তলানিতে, ঠিক তখনই হোয়াইট হাউসের মতন সুরক্ষিত জায়গায় সে টম অ্যালেনের মতন খণ্ডকালীন শিক্ষক এবং একজন নাসা ফেলো বিজ্ঞানীকে ব্যবহার করে সে নিজের উপরে আক্রমণের একটা নাটক সাজালো এবং এর মাধ্যমে সে চেষ্টা করেছিল জনগণকে এটাই বোঝানো, আমেরিকানদেরকে এটাই বোঝানো যে যদি আমেরিকাকে টিকিয়ে রাখতে হয় তাহলে ডোনাল্ড ট্রাম্পের বিকল্প আর কেউ নেই। তাই যে কোনোভাবে ডোনাল্ড ট্রাম্পের উপরে আপনাদেরকে আশা ধরে রাখতে হবে, নির্ভরতা ধরে রাখতে হবে, তবেই ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে আরও মহান করে তুলবে, আরও গ্রেটেস্ট করে তুলবে। আর তেমনইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার ইরানের নেতৃবৃন্দকে দ্বিধা বিভক্ত এবং দুই দলে বিভক্ত করার জন্য একের পর এক এই পলিসি কৌশল, এই কূটনৈতিক কৌশল অবলম্বন করেছে। ইতিমধ্যে আমরা জানি বিশ্বের সবথেকে ঐক্যবদ্ধ জাতি হচ্ছে ইরানি জাতি। তাদের উপরে বারবার আক্রমণের চেষ্টা করা হয়েছে, হায়েনারা, শকুনেরা বারবার তাদেরকে ছিঁড়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু একবারও তাদেরকে দ্বিধা বিভক্ত করা যায়নি। গুটি কয়েক বিশ্বাসঘাতক গাদ্দাররা শুধু পৃথক থেকেছে, কিন্তু তাদের কথায় জনগণ সাড়া দেয়নি। নেতৃবৃন্দ কখনো তাদের ভিতরে এমন কোনো পরিবেশ বা সিচুয়েশন তৈরি করেনি যেটার মাধ্যমে তাদের ভিতরেও সমস্যা ক্রিয়েট হবে। এই মুহূর্তে ইরানের শীর্ষ নেতৃবৃন্দ বলতে আর কেউ নেই। প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি সকলকে আমেরিকা এবং ইসরায়েল শাহাদাত করেছে, শহীদ করেছে। তারপরও ইরান যেভাবে টিকে আছে এটা একমাত্র কারণ আইআরজিসি। আর আইআরজিসির সাথে সরকারকে যদি কোনোভাবে কনফ্লিক্টে নিয়ে আসা যায় তাহলে মূলত চরমভাবে ইরান দ্বিধা বিভক্ত হয়ে যাবে। আর এই উদ্দেশ্য নিয়েই মূলত ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই বক্তব্য প্রদান করলো। ইরানের ভিতরে কি হচ্ছে গত 2 মাসের সংঘাত আমরা যদি দেখি তাহলে নিরবিচ্ছিন্ন স্যাংশন দেওয়া হয়েছে, কারেন্সি ক্রাইসিস, এমনকি ডোমেস্টিক ইনফ্লেশন এবং মিলিটারি প্রেশার সব মিলে তেহরানের উপর একটা বিশাল চাপ তৈরি হয়েছে। অনেক অ্যানালিস্ট বলছেন ইরান এখন মিলিটারি কলাপস না হলেও ইকোনমিক এক্সাকশনের মধ্যে আছে, মানে রাষ্ট্র ভেঙে পড়েনি কিন্তু সাস্টেন করাও কঠিন হয়ে যাচ্ছে।
বিশেষ করে রিসেন্ট মিসাইল এক্সচেঞ্জের পর ইন্টারন্যাশনাল ট্রেড এবং শিপিং ইন্স্যুরেন্স ফুয়েল এক্সপোর্ট সব কিছুতে সমস্যা তৈরি হয়েছে। আর সবচেয়ে বড় প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনে। ফুড প্রাইস বেড়েছে, আপনার কারেন্সি ভ্যালু কমে গিয়েছে, পাবলিক ফ্রাস্ট্রেশন বাড়ছে। এই পরিস্থিতিতে তেহরান ডিপ্লোম্যাসিকে সার্ভাইভাল টুল হিসেবে ব্যবহার করছে। তাই তারা নতুন পিস প্রপোজাল দিয়েছে। তারা বলছে যুদ্ধ আপাতত বন্ধ রাখা যেতে পারে, কিন্তু পার্সিয়ান গলফ শিপিং ডিসপুট সমাধান না হওয়া পর্যন্ত নিউক্লিয়ার ডিসকাশন স্থগিত থাকবে। ইরান এখন সিজফায়ার চাই, কিন্তু তারা সারেন্ডার না। এখন আসি ইউএই এর অপেক ইস্যুতে। সংযুক্ত আরব আমিরাত যদি সত্যি অপেক প্লাস থেকে বেড়ে যায়, তাহলে সবচেয়ে বেশি চাপে পড়বে দুই দেশ, সেটা হচ্ছে ইরান এবং রাশিয়া। কেন? কারণ অপেক প্লাস শুধু অয়েল অ্যালায়েন্স না, এটি প্রোডাকশন কন্ট্রোলের মাধ্যমে ইকোনমিক সার্ভাইভাল একটা মেকানিজমও। রাশিয়া পশ্চিমা স্যাংশনের মধ্যে অয়েল রেভিনিউয়ের উপর নির্ভর করছে। ইরানও একইভাবে এনার্জি এক্সপোর্টের মাধ্যমে ব্রিদিং স্পেস খুঁজছে। যদি ইউএই আলাদা পথে গিয়ে প্রোডাকশন পলিসি বদলে দেয় অথবা সাপ্লাই ডাইনামিক্স পরিবর্তন করে, তাহলে অয়েল মার্কেট আনস্টেবল হয়ে যাবে। এতে প্রাইস ওয়ার শুরু হবে। আর প্রাইস ওয়ার মানে কম দামে বেশি তেল বিক্রি। এটি সৌদি আরব সামলাতে পারলেও ইরান এবং রাশিয়ার জন্য এটা মারাত্মক একটা ডেঞ্জারাস, কারণ তাদের অলরেডি হেভি স্যাংশন আছে, অর্থাৎ ইকোনমি হাই, অয়েল রেভিনিউ ছাড়া সার্ভাইভ করা কঠিন হবে। ইউএই এর এক্সিট ইনডাইরেক্টভাবে তেহরান এবং মস্কো দুই রাজধানীতেই প্রেশার বাড়াবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরান কন্টেনমেন্ট পলিসির সবচেয়ে বড় সাপোর্টার। যদি ইরান ইকোনমিক্যালি দুর্বল হয় আর আরব ওয়ার্ল্ড ইন্টারনালি ডিভাইডেড হয়ে যায়, তাহলে ইসরায়েলের স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ বাড়বে। বিশেষ করে যদি সৌদি ইউএই ট্রাস্ট গ্যাপ বাড়ে, তাহলে ইউনাইটেড আরব ফ্রন্ট দুর্বল হবে। এটি নেতানিয়াহুর জন্য জিওপলিটিক্যাল অপরচুনিটি। আর ট্রাম্প, তিনি এই ক্রাইসিসকে পলিটিক্যাল কামব্যাক হিসেবে ব্যবহার করছে। তিনি বলছেন তিনি আগেই ইরান ডিলের বিরুদ্ধে ছিলেন, তিনি আগেই অপেক ম্যানিপুলেশনের বিরুদ্ধে ওয়ার্নিং দিয়েছিলেন। এখন ঘটনাগুলো যেন তার ন্যারেটিভকে রিইনফোর্স করছে। এদিকে গালফ লিডার্স এখন সৌদি আরবতে জরুরি বৈঠকেও বসেছেন। মূল আলোচনা ইরানের মিসাইল ও ড্রোন রেসপন্সের জবাব কী হবে, কারণ সিজফায়ার থাকলেও ট্রাস্ট নেই। 8ই এপ্রিল যুদ্ধবিরতি কার্যকর হলেও সবাই জানে একটি ভুল সিদ্ধান্তে আবার ফুল স্কেল কনফ্লিক্ট শুরু হতে পারে। এদিকে ইরানের ফরেন মিনিস্টার আব্বাস আরাকচি পাকিস্তান, ওমান, রাশিয়া সফর করেছেন। মস্কোতে তিনি ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করে সমর্থনের আশ্বাসও পেয়েছেন। এটি স্পষ্ট ইঙ্গিত ইরান এখনও একা নয়, রাশিয়া তাকে পুরোপুরি ছাড়ছে না। কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে, রাশিয়া নিজেই যদি অয়েল প্রেশারের মধ্যে পড়ে, তাহলে সেই সাপোর্ট কতদিন টিকবে? এটা এখন সবচেয়ে বড় আনসার্টেনটি গেমে পরিণত হয়েছে। বন্ধুরা, ইরান আজ হয়তো অফিসিয়ালি কলাপস করেনি, কিন্তু প্রেশার কুকারের ভিতরে আছে। ট্রাম্প এটিকে পলিটিক্যাল মেসেজ বানাচ্ছেন, আর নেতানিয়াহু এটাকে স্ট্র্যাটেজিক উইন্ডো হিসেবে দেখছেন। সৌদি এটিকে রিজিওনাল থ্রেট হিসেবে দেখছে, আর ইউএই নিজের সাইবারবাল স্ট্র্যাটেজি খেলছে। এই ক্রাইসিস এখন শুধু ইরানের না, এটি পুরো মিডল ইস্ট পাওয়ার ব্যালেন্সের একটা ফিউচার। আগামী কয়েক সপ্তাহে বোঝা যাবে এটি ডিপ্লোম্যাসির দিকে যাবে নাকি আবার ফুল ওয়ারের দিকে যাবে। ইরান কি সত্যি ভেঙে পড়ছে, নাকি ডোনাল্ড ট্রাম্প মিথ্যা কথা বলার মাধ্যমে ইরানের উপরে রাজনৈতিক চাপ তৈরি করছে? আর ইউএস যদি অপেক ছাড়ে, সবচেয়ে বেশি ক্ষতিকার হবে সৌদি, ইরান নাকি রাশিয়া? কমেন্টে আপনার বিশ্লেষণ জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমি আবারও ফিরব নতুন কোনো গ্লোবাল ক্রাইসিস এবং ডিপ পলিটিক্যাল অ্যানালাইসিস নিয়ে। ততক্ষণ আনটিল দেন, অ্যান্ড স্টে ইনফর্মড, স্টে অ্যাওয়ার।